এই ছেলে, এদিকে এসো। সমস্যা কি তোমার? তোমাকে কখন বলেছি আমার কেবিনটা পরিষ্কার করো? তুমি এখনো আমার কেবিনটা পরিষ্কার করোনি কেন? 2 মিনিটের মধ্যে তুমি আমার কেবিন পরিষ্কার করবে, না হয়তো তোমার চাকরি থেকে বহিষ্কার করা হবে। এই বলে রাগে গজগজ করতে করতে এমডি ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলে। আমি সিয়াম গত 1 বছর ধরে এই অফিসে কাজ করে আসছি। ম্যাডামের এরকম ব্যবহার আমার প্রতিদিনের মতো অভ্যাস হয়ে গেছে। ম্যাডাম এরকম ব্যবহার সবার সাথেই করেন। প্রথম যখন ম্যাডাম আমার সাথে এরকম ব্যবহার করত তখন খুব কষ্ট লাগতো, কিন্তু এখন সয়ে গেছি। এখন আর ম্যাডামের ব্যবহার মনে করে কষ্ট নেই না। 5 মিনিট হলো ম্যাডাম আমাকে ওনার রুম পরিষ্কার করতে বলছেন। আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে একটু লেটের জন্যই করা আমার সাথে এরকম বাজে ব্যবহার করছেন। যাই হোক, আপনার সাথে অনেক কথা বলে ফেললাম, এবার কাজ করি, না হলে হয়তো আমাকে আরো কয়েকটা বকা শুনতে হবে। আমি ম্যাডামের রুমটা পরিষ্কার করলাম। কিছুক্ষণ পর ম্যাডাম নিজের রুমে আসেন। আমার একটু ছুটির দরকার ছিল, তাই ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে আবার তোমার কি কথা? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে এত সময় নেই যে সারাদিন তোমার কাহিনী শুনবো। আসলে ম্যাডাম, আমার 3 দিনের জন্য ছুটি লাগবে। একটু গ্রামের বাড়িতে যেতে হবে, ওখানে একটু সমস্যা হয়েছে তো তাই। একদিন যেতে, একদিন আসতে, আরেকদিন থাকবো, এই মোট 3 দিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি তোমাকে 3 দিনের জন্য ছুটি দিব? আমার অফিসে কাজ করবে কি তোমার 14 গোষ্ঠী? ম্যাডাম প্লিজ, আপনি ওভাবে কথা বলবেন না। আপনার অফিসে আমি একা কাজ করি, আমার 14 গোষ্ঠী নয়। তাই কোনো কিছু বলতে হলে শুধুমাত্র আমাকে বলবেন, অন্য কাউকে নয়। আরে বাবা, শিয়ালে দেখছি পাকনা গজিয়েছে। তোর এত বড় সাহস কোথা থেকে হলো যে তুই আমার মুখে মুখে কথা বলিস? ম্যাডাম, আপনি যাই কিছু করেন ভুলে যাবেন না, আপনি আমার বিয়ে করা বউ, আর আমার আত্মীয়রা আপনার আত্মীয় হয়। আর আত্মীয়দেরকে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকে শিখিয়েছেন। ইডিয়েট, আমার বাবা মা আমাকে কি শিখিয়েছেন না শিখিয়েছেন সেটা কি আমার তোর কাছ থেকে শুনতে হবে? আর শোন, তোকে আমি কোনোদিনও স্বামী হিসাবে মানি না। শুধুমাত্র বাবার কারণে তোকে বিয়ে করেছি, তাই বলে তুই আমার সাথে স্বামীর অধিকার ফলাতে আসবি না। আমি তোকে কোনোদিনও স্বামী হিসাবে মানবো না। তুই আমার অফিসের একজন সামান্য কর্মচারী, আর সেই হিসেবেই থাকবি। কোনোদিনও আমার কাছে স্বামী হতে আসবি না। আপনার যা বলার তা বলেননি, কিন্তু ছুটি আমাকে দিতেই হবে, যেভাবেই হোক। গ্রামের বাড়িতে আমাকে যেতেই হবে, খুব দরকারি একটা কাজ আছে, যেটা না করলেই নয়। তাই ছুটি আমার লাগবেই, সেটা আপনি আমাকে ছুটি দিন বা না দিন। আমি তোকে ছুটি দিতে পারবো না। তোর যদি ছুটির প্রয়োজন হয়, গ্রামের বাড়িতে যেতেই দরকার হয়, তাহলে চাকরি ছেড়ে চলে যা। আর কোনোদিনও চাকরি করতে এখানে আসিস না। কোনো সমস্যা নেই জানেমান, তুমি তো চাকরি করো, তুমি চাকরি করবা, আর আমি শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুলে বৈশা বৈশা খাবো। বউয়ের কামাই খাইতে কত যে মজা সেটা তুমি বুঝবা না। আমার তো ভাবতেই আনন্দ লাগতেছে, তুমি চাকরি করবা আর আমি শ্বশুর বাড়িতে জামাই আদর খাবো। কি মজা, কি মজা। আরে আমি এমন কিছু বলি নাই সাথে এত আনন্দে লাফালাফি করতে হবে। আনন্দে এত লাফালাফি করার কোনো দরকার নেই। আপনি আগামী 1 মাসের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবেন, তারপর সসম্মানে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। আরে ম্যাডাম, আস্তে কথা বলেন, ওইটা আপনার বাড়ি না, আমার বাড়ি। আপনার বাবা নিজের হাতে ওই বাড়িটা আমার নামে লিখে দিয়েছেন, এবং আপনার সামনেই উনি এইটা আমাকে লিখে দিয়েছেন। তাহলে ওইটা আপনার বাড়ি হয় কেমনি? আপনি আমার বাড়িতে একজন আশ্রিতা মাত্র, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। আইসে, ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই শোন, তোকে আমি কোনোদিন সম্মান দিয়ে কথা বলতে পারবো না। যদি নিজের ভালো চাস আমার জীবন থেকে চলে যা, নয়তো তোকে আমি কেলিয়ে হাড় মাংস এক করে ফেলবো। কথাটা যত সহজ হবে বললেন, আসলে অতটা সহজ নয়। আমি তো আপনার এত সহজে মুক্তি দিতেছি না। আপনি আমার বিয়ে করা বউ, আপনি বললেই আপনার এমনি সাইরা দিয়া চইলা যাবো, এটা কোনোদিন হতে পারে না।
আমি আপনারা কোনোদিনও ছাইরা যাইতে পারবো না। তোর আমাকে ছাড়তে হবে না, আমি তোকে ছেড়ে দিব। বেশি দিন অপেক্ষা করতে হবে না, কিছুদিনের মধ্যেই আমি তোকে ডিভোর্স দিব। তারপর আমি তোকে ছেড়ে দেশের বাইরে চলে যাব। তখন তুই আমাকে কই পাবি? সেটা সময় বলে দিবে কখন কি হবে, তখনই সেটা ভাবা যাবে। আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি, আর 1 সেকেন্ড আগেও নয়। বাই দ্য ওয়ে ম্যাডাম, আমি কালকে গ্রামে যাচ্ছি। আপনার যদি অফিসের কাজের এতই প্রয়োজন হয় তাহলে সেটা আপনি নিজেই করে নেবেন। আমাকে আপনি আগামী 3 দিন কোনোভাবেই অফিসে পাবেন না। এই বলে আমি এমডি ম্যাডামের রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর আমি অফিসের সবগুলো কাজ শেষ করে বিকেল 3টায় বাসায় চলে আসি। পরের দিন সকালে গ্রামের বাড়িতে যেতে হবে, তাই রাতের বেলাতেই গোছগাছ করে রাখি। রাত 12টা বাজে, সীমা বাসায় আসলো। এটা তো এখন ওর নিত্যকারের অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনই অফিসের কাজ শেষ করে ক্লাবে চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেক চেষ্টা করেছি সীমাকে এইসব থেকে বের করে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিবারই ব্যর্থ হয়েছি। কলিং বেলের আওয়াজ শুনে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি সীমা মদের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে সমস্যা হলো না, সীমা আজকেও নেশা করে বাড়িতে এসেছে। আমি সীমাকে কোনো কিছু বললাম না। সীমা ভেতরে আসতেই দরজাটা লাগিয়ে দিয়ে চুপচাপ আমিও ভেতরে চলে আসলাম। তারপর রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল সকালে আমাকে রওনা দিতে হবে। পরের দিন সকালে বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গ্রামে যাওয়ার জন্য রওনা দিলাম। আজ থেকে 1 বছর আগে ঢাকা শহরে বেড়াতে এসেছিলাম। সীমার এই শহরে খুব বড় একজন বিজনেসম্যান। সন্ধ্যাবেলা রাস্তায় হাঁটতেছিলাম, ঠিক তখনই রাস্তার পাশে থাকা ভর্তি একটা লাগেজ পড়ে থাকতে দেখি। লাগেজটা ভেতরে দেখি টাকা দিয়ে পুরা ভর্তি। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরও লাগেজের এক কোণে একটা বিজনেস কার্ড দেখতে পেলাম। বিজনেস কার্ডে সীমার আব্বুর ঠিকানা, ফোন নাম্বার আর নাম লেখা ছিল। সেই ঠিকানা মতো টাকাগুলো পৌঁছে দিতে গিয়ে ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার বাসায় পৌঁছাতে তখন রাত 10টা বেজে গিয়েছিল। লাগেজে পুরো 6 কোটি টাকা ছিল। ওনার এত বড় একটা উপকার করলাম, তার কারণে উনি রাতে আর আমাকে ওনার বাড়ি থেকে বিদায় নিতে দিলেন না। অগত্য রাতে আমাকে ওনার বাড়িতে থাকতে হলো। সকাল 10টায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আমি বাড়িতে হইচই শুনতে পেলাম। আমি চোখ কসলাতে কসলাতে নিচে গেলাম। নিচে গিয়ে যা দেখলাম তাতে তো আমার চোখ কপালে উঠে গেছে। সারা বাড়ি ভর্তি পুলিশ, সাথে দুর্নীতি দমন কমিশনের লোক। ব্যাপার কি হয়েছে সেটা ভাবতে ভাবতে আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। ঠিক তখনই কেউ যেন আমাকে নাম ধরে ডাক দিল। আমি সামনে তাকিয়ে দেখলাম আমার প্রাণের বন্ধু রায়হান দাঁড়িয়ে আছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দোস্ত, তুই এখানে কেন? সেই একই প্রশ্ন আমারও, তুই এখানে কেন? আমি রাস্তায় টাকা ভর্তি একটা লাগেজ পেয়েছিলাম, আর এইটা ওনার কাছে ফেরত দিতে এসেছিলাম। কিন্তু তুই এখানে কেন? তুই তো জানিস আমি দুদকে চাকরি করি। আমাদের কাছে ইনফরমেশন আছে এই বাড়িতে হাজার হাজার কালো টাকা লুকিয়ে রাখা হয়েছে। ওনার বাড়ি গাড়ি সবকিছু কালো টাকাই তৈরি, তাই আমরা সার্চ করতে এসেছি। আর যদি আমাদের ইনফরমেশন সত্যি হয় তাহলে ওনাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হবে এবং সাথে সাথে ওনার যাবতীয় সম্পত্তি সরকারের অধীনে চলে যাবে। হায় আল্লাহ, পুলিশ এসব কি বলছে? আমার সবকিছু তো কালোবাজারি। আমার বাড়ি আনাচ্ছে কানাচ্ছে টাকা দিয়ে ভর্তি। এখন পুলিশ যদি এগুলো খুঁজে বের করে ফেলে তখন কি হবে? ওরা তো বলেছে আমার যাবতীয় সম্পত্তি সরকারের অধীনে চলে যাবে এবং আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। আমাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আর আমার সমস্ত সম্পত্তি যদি সরকারের অধীনে চলে যায় তাহলে তো আর আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। সব আমার ধুলোয় মিশিয়ে যাবে। আমি কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। একটা কোনো উপায়ও আমাকে বের করতেই হবে। কি করব আইডিয়া। দুদকের এএফসি বলেছে গতকাল যে ছেলেটা আমার লাগেজ ভর্তি টাকাগুলো ফেরত দিয়ে গেল সেই ছেলেটা নাবিকুর প্রাণের বন্ধু।
আমার তো এখন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যেমন ভাবো তেমন কাজ করলাম আমি। তখন আমি দৌড়ে গিয়ে শ্যামের হাত ধরে বললাম, জামাই বাবা প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমার যা কিছু আসে সবকিছুই তো আমি তোমাকে দিয়েছি, এখন তোমার সবকিছু তুমি রক্ষা করো। এই লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জামাই বলছেন কেন? আর ওনার সবকিছু আমাকে দিয়ে দিয়েছেন মানে? আমি প্রায় 2 মিনিটের মতো চিন্তা করলাম। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, ওনার দেয়া এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, কিন্তু কি করে? অনেকক্ষণ চিন্তা করলাম। অবশেষে আমার মাথায় একটা আইডিয়া আসলো। এসব কি বলছেন আপনি? আমি তো এখনো বিয়ে করলাম না, আর আপনার মেয়ের জামাই হলাম কবে থেকে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনার সম্পত্তিকে আমার সম্পদ বলছেন মানে? আমি তখনই ছেলেটা হাত ধরে টান দিয়ে একটু দূরে নিয়ে আসলাম। যে করে হোক দুদকের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে, তা না হলে আমার মান সম্মান এবং সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তখন আমি শ্যামের 2 হাত একসাথে করে বললাম, বাবা আমি তোমার পায়ে ধরি, প্লিজ তুমি আমাকে বাঁচাও। তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব এবং আমার যত সম্পত্তি আছে সবকিছু তোমার নামে লিখে দেব, কিন্তু তুমি আমাকে বাঁচাও। ব্যাপারটা কি? এই শালা আমার সাথে এমন করছে কেন? গতকালকে আমি লাগেজ ভর্তি টাকা ফেরত দিয়েছিলাম বলে সে শুধুমাত্র আমাকে 1 রাতের জন্য বাড়িতে অতিথি করেছিলেন। আজকে সে আমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইছে, আবার তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে চাইছে। এই শালা আবার কোনো ফোন দিচ্ছে না তো? ঠিক তখনই দুদকের এসপি ওনাকে ডাক দিলেন। কি ব্যাপার মিস্টার অমিত, আপনি এখানে কি করছেন? আপনার সমস্ত সম্পদ এবং টাকা পয়সা হিসেবে আমাদেরকে দিন, না হলে এক্ষুনি আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দিব। এই ধান্দাবাজ আমাকে কাজে লাগাতে হবে। এই শালা বলছে আমার সাথে ওর মেয়েকে বিয়ে দিবে। বাপে এত ধান্দাবাজ, তার মেয়ে জানি না কতটুকু। যাই হোক, বাপ বেটি দুইটাকে একসাথে হ্যান্ডেল করব। আমার যেমন চিন্তা তেমন কাজ আছে। আমার বন্ধু রায়হানের কাছে গেলাম, তারপর বলতে লাগলাম, দোস্ত ওনার মেয়েকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু ওনার সম্পদ আমার নামে লিখে দেয়নি, শুধু মুখে বলে দিবে। তুই যদি পারিস তাহলে আমার এই উপকারটা করে দিয়ে যা। দোস্ত কি বললি তুই? তোর সাথে প্রতারণা করেছে? এই শালাকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো, সাথে আমি ওর ধান্দাবাজি মেয়েটাকেও জেলের ভাত খাওয়াবো। তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ, খেয়ে থাক, ওদের আমি কি হাল করি। দোস্ত তুই আমার কথাটা শোন, ওদেরকে ধরে জেলের ভাত খাওয়াতে হবে না, শুধু সম্পত্তি আমার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যা, তাহলেই হয়ে যাবে। তুই তো আমার কলিজার দোস্ত, প্লিজ উপকারটা কর। ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। আমি থাকতে তোর নো চিন্তা রূপত্তি, তুই শুধু দেখতে থাক। আমি ধান্দাবাজ অমিতকে ডাক দিলাম, তারপর ওকে বললাম, আপনি যা বলছেন তা সত্যি বলছেন কিনা আমি জানি না, তবে এই মুহূর্তে আমি একটা স্ট্যান্ড রেডি করে দিচ্ছি, তাতে করে আপনার ওই সমস্ত সম্পত্তি শিয়ামের নামে লিখে দিতে হবে। আপনি যদি আমার এই সিদ্ধান্তে রাজি না হন তাহলে আপনাকে ধরে নিয়ে যাব। এ তো মহাবিপদে পড়লাম, এখন কি হবে? কোথাকার কোন ছেলে কোথায় থাকে? আমার সমস্ত সম্পত্তি লিখে দেয় কিভাবে? আমার মেয়ে যদি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না। কিন্তু কি দেখো, শালা যদি এই ছেলেকে আমার সমস্ত সম্পত্তি লিখে না দেই, তাহলে দুর্নীতি দমন কমিশনের লোক আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে, সাথে আমাকে জেলে দেবে এবং আমার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এসপিটা আবার আমাকে ধমক দিল, যা হয় পরে দেখা যাবে। আমি ওদের কথা মতো দলিলে সই করে দেই। ছেলেটাকে দেখতে হাবলায় মনে হচ্ছে, পরে আবার আকতে মিনতি করে ওর কাছ থেকে সবকিছু আমি হাতিয়ে নেব। তারপর আমি তাদের সাথে কথা রাজি হয়ে গেলাম এবং তাদের দেয়া স্ট্যাম্পে সই করে দিলাম। কিছুক্ষণ পর দুর্নীতি দমন কমিশনের লোক আমার বাসা থেকে বেরিয়ে গেল। বড় বাচ্চা বেঁচে গেলাম, শেষ বয়সে অন্তত জেলে ভাত খেতে হবে না। কিন্তু আমার সমস্ত সম্পত্তি এই ছেলেটার নামে আমি লিখে দিয়েছি। এখন যদি আমার মেয়ে কথাটা জানতে পারে তখন কি হবে? কিছু ভাবতে পারছি না। এই যে স্যার শুনছেন, এই নেন দলি, আপনার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে গেলাম।
আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, শুধু ওদের হাত থেকে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম। আরে বাবা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমার এত বড় একটা উপকার করলে, আর তোমাকে আমি এভাবে চলে যেতে দিব, এটা কখনো হতে পারে না। তুমি আমার এখানে কিছুদিন থেকে যাও। তাছাড়া আমার মেয়ে এখন অফিসে আছে, সে বাসায় আসুক, তার সাথে পরিচয় করে দিব। তাছাড়া আমি তোমাকে এভাবে খালি হাতে যেতে দিতে পারি না। তুমি আমার কাছে কি চাও? আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। এই মুহূর্তে আমার একটা চাকরির প্রয়োজন। উনি যেহেতু খুব একজন ব্যবসায়ী আমাকে সাহায্য করতে চাইছেন, তাহলে আপনার কাছে আমি একটা চাকরির আবেদন করতে পারি। তাই আমি ওনাকে বললাম, আপনি যদি সত্যি আমাকে কিছু দিতে চান, আমার উপকার করতে চান, আপনি কি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা, এই কথা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার চাকরি কনফার্ম। তুমি আমার অফিসে কাজ করবে। আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমার মেয়ে সেই ফ্যাক্টরির এমডি, আর তুমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তোমার কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা নেই। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আপনি শুধু বলেন কবে থেকে জয়েন করতে হবে। যদি তোমার কোনো সমস্যা না থাকে, তাহলে তুমি আগামীকালই জয়েন করতে পারো। আজকে রাতে আমার মেয়ে বাসায় ফিরলে আমি তার সাথে কথা বলবো। তোমার কাছে তো জানা হলো না তুমি কোথা থেকে এসেছো, পরিবারে কে কে আছে, তোমার পরিবার অবস্থা কেমন? পরিবার বলতে আমার এক অসুস্থ আম্মু ছাড়া আর কেউ নেই। আমি সিলেট থেকে এসেছি, আর আমার পারিবারিক অবস্থা একদমই ভালো নয়। তাই ঢাকায় এসেছি চাকরির জন্য। আপনি আমাকে চাকরিটা দিয়ে অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। আরে বাবা, আমি তোমার যেমন কোনো উপকার করিনি, উপকার তো করেছো তুমি আমার। আর যদি ঋণের কথা বলো, তাহলে তোমার চাইতে বেশি ঋণী আমি তোমার কাছে, কারণ তুমি আমার সম্পত্তি বাঁচিয়েছো। তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। রাতে আমার মেয়ে বাসায় ফিরলে তার সাথে আমি তোমাকে পরিচয় করে দেব। আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। যাই হোক, একটা চাকরি জোগাড় করতে পারলাম। এখন আর বাবা মায়ের মুখে অকর্মার ঠিকই কথাটি শুনতে হবে না। তখন ওনাদের বাসার কাজের লোক এসে সকালের নাস্তা দিয়ে চলে গেল। আমি নাস্তা শেষ করে গেস্ট রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। একেবারে বিকেল 4টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই দেখি আমার রুমে দুপুরের খাবার রাখা হয়েছে। আসলে কাজের লোকটি বলল, স্যার আপনি ঘুমিয়েছিলেন, তাই দুপুরে খাবার দিতে এসেছিলাম। কিন্তু ঘুম ভেঙে গেলে সমস্যা হবে, তাই আপনাকে ডাক দিইনি। খাবার ঠান্ডা হয়ে যাবে, আপনি এক্ষুনি খাবারটা খেয়ে নিন। আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি খাবার খেয়ে নিব। অতঃপর আমি বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে এসে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে আমি বেলকনিতে বসে মোবাইল টিপা শুরু করলাম। এইভাবে বসে থেকে বেশ কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করলাম। কিছুতেই ভালো লাগছিল না, একা একা খুব বোরিং ফিল করছি। ভাবলাম ছাদে যাই, ছাদে গেলে হয়তো ভালো লাগবে। যেমন খাবার তেমন কাজ। আমি তখনই চেয়ার থেকে উঠে ছাদের দিকে পা বাড়ালাম। শরতের আকাশ, আজ আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক দূরে নদীর পাশে কাশফুলের বাগান দেখা যাচ্ছে। দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর, শুধু তাকিয়ে থাকতে মন চায়। এইভাবে প্রকৃতি উপভোগ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি টেরই পেলাম না। সেদিন আকাশে চাঁদ উঠেছিল, চারদিকটা চাঁদের আলোয় ঝলমল করছিল। আমি যেন অন্য এক জগতে হারিয়ে গেলাম। অনেক ভালো লাগছিল সন্ধ্যার প্রকৃতি। এভাবেই যে কখন রাত 8টা বেজে গেল বুঝতে পারলাম না। তখনই আবার কাজে লোকের সময় ডাক দিয়ে বলল, স্যার আপনি নিচে চলে আসেন, এখনই ছাদের গেটে তালা দেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম, ছাদের গেটে তালা দেওয়া হবে কেন? উনি আমাকে উত্তর দিলেন, আসলে কিছুদিন আগে ম্যাডাম রাতের বেলা ছাদে এসে ভয় পেয়েছিলেন। তারপর থেকে মাঝে মধ্যেই ঘুমের ঘরে ছাদে চলে আসেন। তাই বড় সাহেবের আদেশ 8টার পরে ছাদে তালা দিয়ে দেয়া। বড় সাহেবের আদেশ তো আর আমি অমান্য করতে পারি না। তাই অনুগ্রহপূর্বক আপনি নিচে চলে আসেন, তা না হলে আবার বড় সাহেব আমাকে বকাঝকা করতে পারেন। তখন আমি লোকটাকে বললাম,
আরে আপনি এসব কি বলছেন? আমার জন্য বড় সাহেব আপনাকে বকাঝকা করবে কেন? কোনো সমস্যা নেই, আমি এখনই আপনার সাথে নিচে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনার ম্যাডাম কি বাসায় চলে এসেছেন? উনি আমাকে উত্তর দিলেন, এখন তো মাত্র 8টা বাজে, সবে তো অফিসের কাজ শেষ করে ম্যাডাম অফিস থেকে বের হয়েছেন, এখন নাইট ক্লাবে চলে যাবেন। রাত 12টার আগে তো উনি কোনো দিনই বাসায় ফেরেন না। নাইট ক্লাবে বন্ধুদের সাথে মদের আড্ডা না দিলে ওনার তো রাতে ঘুমই হয় না। মদের আড্ডা দেওয়ার কথাটা শুনেই আমার ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেয়ে মানুষ আবার নেশা করে কিভাবে? আমি তো একজন ছেলে মানুষ, আমারও তো কোনোদিন সাহস হয় না নেশা করার জন্য। তাহলে একটা মেয়ে হয়ে এত সাহস কোথা থেকে পায়? যাই হোক, এইসব বড়লোক বাপের মেয়েদের বড়লোক কি ব্যাপার, এইসবে আমার নাক গলিয়ে কোনো লাভ নাই। এখন যদি এই বাড়ির মালিক আমার চাকরিটা কনফার্ম করে দেয় তাহলেই এনাফ। অতঃপর কাজের লোক ছাদের গেটে তালা দেওয়ার পর ওনার সাথে নিচে চলে আসি। তারপর ড্রয়িং রুমে বসে টিভি দেখতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরেই বাড়ির মালিক বাড়িতে আসলেন। উনি ফ্রেশ হয়ে এসে ওনার সাথে খাবার খাওয়ার জন্য টেবিলে ডাকলেন। আমি ওনার সাথে ডিনারটা সেরে নিলাম। ওনাকে তখন আমি বললাম, আপনার মেয়ে কেমন চরিত্রের তা আমি জানি না, তবে আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনার মেয়েকে না জানানোই মনে হয় ভালো হবে। তারপর অপেক্ষা করতে লাগলাম ওনার মেয়ের জন্য। রাত প্রায় 12টা বাজে। তখন কেউ কলিং বেল চাপ দিল। আমি সোফা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমার সামনে এটা আমি কাকে দেখছি? নারী নাকি পরী? এমন সুন্দরী মেয়ে মানুষ আমি তো জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। এই মেয়ের চেহারাটাতেই জাদু আছে, আমি তো চোখ ফেরাতে পারছি না। যেন আমার চোখ আর ওই মেয়ের চেহারা ফেভিকল আঠা দিয়ে লাগানো হয়ে গেছে। যেন ওই মেয়েকে আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। এমন সুন্দর একটা মেয়েকে জীবন সঙ্গিনী করতে পারলে জীবনটা ধন্য হতো। এমন আরো অনেক কিছু ভেবে ফেললাম আমি। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক তখনই। হঠাৎ করে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড়ের আওয়াজ পেলাম। আমি চোখ খুলে দেখতে পেলাম সীমা আমার গালে 2টো চড় মেরেছে। আমি সীমার চোখের দিকে তাকিয়ে বললাম, কি হলো? আমাকে চড় মারলেন কেন? ওই কুত্তার বাচ্চা, জীবনে কি মেয়ে মানুষ দেখিস নাই? আমাকে দেখে এইভাবে শিয়ালের মতো হা করে তাকিয়েছিস কেন? তুই কে এই বাড়িতে? তুই কি করছিস? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো পরী একটাও দেখি নাই। আপনি তো মেয়ে না, পরী। আপনাকে দেখে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। আমি তো একটা সাধারণ ছেলে, আমার ক্ষেত্রে কোনো কথাই নয়। আমার তো মনে হয় আপনাকে দেখলেই কোনো ছেলে শুধু প্রেম নয়, বাসর করতে চাইবে। আপনার সাথে কিছু কথা আছে, শোনেন। আমি কি সেটা আপনার বাবার কাছ থেকে জেনে নেবেন। আর মানুষের ঘরে জন্ম নিয়েছেন, মানুষের মতো ব্যবহার করতে শিখবেন। এইরকম শিয়াল কুকুরের মতো ব্যবহার করবেন না। আমি কুত্তার বাচ্চা নই, মানুষের বাচ্চা, এবং আমাকে সব দিক থেকে মানুষের মতোই লাগে। তাই নেক্সট টাইম আর কোনোদিন এরকম কথা আমার সামনে উচ্চারণ করবেন না। ড্যাডি, ড্যাডি, তুমি কোথায়? এই ছেলেটাকে এই বাড়িতে জায়গা দিয়েছে কে? আর এই উগান্ডার বাচ্চা আমার সাথে এরকম ব্যবহার করছে কেন? এই বলে আমি খুব জোরে জোরে চিৎকার করতে লাগলাম। ঠিক তখনই ড্যাডি নিচে আসলো। কি ব্যাপার মামুনি, তোমার কি হয়েছে? এত রাতের বেলা বাসে এসে এবার চেঁচামেচি করছো কেন? আমি তো ঘুমিয়েছিলাম, তোমার চিৎকার চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে আসলাম। এভাবে রাতের বেলা কেউ চেঁচামেচি করে? তোমার কথার উত্তর আমি পরে দিব, তার আগে তুমি আমার কথার উত্তর দাও। এই ছেলেকে আর এই ছেলেকে কে এই বাড়িতে জায়গা দিয়েছে? আগে তুমি ফ্রেশ হয়ে এসো, বিশ্রাম নাও, তারপর এই ছেলে সম্পর্কে তোমার সাথে কথা বলবো। আমার মনে হয় তুমি এখন খুবই ক্লান্ত, সারাদিন অফিসে অনেক কাজ করেছো, তাই এই মুহূর্তে তোমার বিশ্রাম প্রয়োজন। তারপর না হয় খোঁজ মেজাজে তোমার সাথে কথা বলবো। আমার শরীরটা বেশি ভালো নেই, তাই বলছি কাল সকালে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেন চোখের সামনে না ভাসে, তাহলে কিন্তু আমি সবকিছু উল্টাপাল্টা করে ফেলবো, কথাটা মনে রেখো। তারপর আমি রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে উঠে চলে আসি।
আমি রুমে এসে ফ্রেশ হলাম, তারপর নাইটি জুড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিনে শুক্রবার ছিল, তাই অফিস বন্ধ। সকাল 11টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য। নিচে গিয়ে দেখি আব্বু আর ছেলেটা একসাথে বসে গল্প করছে। ছেলেটাকে দেখে আমার মাথাটা একদম গরম হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাকে আমি এড়িয়ে চলতে চাই সে বাড়ি বাড়ি আমার চোখের সামনে এসে দাঁড়ায়। ছেলেটাকে দেখি আমার কেন যেন রাগ উঠে যায়, কিন্তু কেন সেটা কিছুতেই বুঝে উঠতে পারি না। যাই হোক, নিজের রাগকে ধামা চাপাই দিয়ে আমি ওদের সাথে গিয়ে বসলাম। কিন্তু আমি যেখানে বসে থেকে মোবাইল টিপছিলাম, ওরা দুজনে কথা বলছিল। আমি সেদিকে খেয়াল করিনি। তখনই হঠাৎ আব্বু বলে উঠলেন, মামুনি, তোমাকে একটা কথা বলছিলাম। আসলে হয়েছে কি, ছেলেটা গ্রাম থেকে এসেছে, ওর একটা চাকরির খুব দরকার। তাই বলছিলাম আমাদের অফিসে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। এই ছেলেটাকে যদি নিয়োগ করা যায় তাহলে ভালো হবে। এখন বলো, এতে তোমার কি মতামত? এটা ঠিক আছে যে অফিসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, কিন্তু এরকম হাবলা মার্কা ছেলে নয়, এটা তো পুরো গাইয়া। আমার একজন শিক্ষিত স্মার্টনেস ছেলে দরকার। মামুনি, তুমি ওর কথাটা বোঝার চেষ্টা করো। এই ছেলেটা যথেষ্ট ভদ্র এবং মেধাবী। এই ছেলেটাকে তুমি তোমার মতো করে গড়ে তুলতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। তাই বলছি তুমি ওর কথাটা মেনে নাও, তোমার জন্যই ভালো হবে। আমার কথা আমি বললাম, এখন বাকিটা তুমি ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যখন এত করে বলছো তখন ওকে একটা সুযোগ দেওয়া যায়। বাই দ্য ওয়ে, অফিসে কিন্তু কালকে থেকে জয়েন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার অফিসে এরকম খ্যাত পোশাক আশাক পরে যাওয়া যাবে না। এখানে মান সম্মানের ব্যাপার আছে। হাজার হোক আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, তুমি আজকেই এই ছেলের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করবে। ঠিক আছে মামুনি, ওইসব বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। তুমি শুধু ওকে চাকরি দেওয়ার দিকে নজর রেখো। তারপর সে সেখান থেকে চলে যায়। আমি সেখানে বসে ছেলেটার সাথে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম। ছেলেটার সাথে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরে আমি, সীমা আর ছেলেটা তিনজনে একসাথে বসে দুপুরে খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ হলে সীমা রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগলো, আর আমি ছেলেটাকে নিয়ে শপিং মলে গেলাম ওর জন্য কিছু জামা কাপড় কেনার জন্য। আমার মেয়েটা বড্ড বেশি ডেমাগি, ওর সবকিছুতেই শুধু বড়লোকি ভাব দেখাতে হবে, তা না হলে ওর প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। যাই হোক, এখন আমাকে ছেলেটাকে জামা কাপড় কিনে দিতে হবে। ছেলেটা আমার এত বড় একটা উপকার করলো, আর ওর জন্য এটুকু সামান্য কাজ তো আমি করতেই পারি। কেনাকাটা করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। আমরা বাসায় আসতেই দেখলাম সীমা রেডি হয়ে কোথাও বেরোচ্ছে। আমি আর সীমার সামনাসামনি হতেই সে আমাকে বলল, এই ছেলে, আমি অপেক্ষা করছি, তুমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে এসো। আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। অনলি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে, তার থেকে যেন 1 মিনিটও বেশি না হয়। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি শুধু একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তারপর আমি শপিং ব্যাগগুলো হাতে নিয়ে উপরে চলে গেলাম। উপর থেকে মাত্র 3 মিনিটে নিচে চলে আসি। এত দ্রুত চলে আসাতে সীমা আমাকে বলল, তুমি তো দেখছি ওভার স্মার্ট। তোমাকে 5 মিনিটে রেডি হয়ে আসতে বললাম, আর তুমি মাত্র 3 মিনিটে রেডি হয়ে চলে আসলে। আই লাইক ইট। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি ছেলেটাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসার বাইরে এসে আমি গাড়িতে ড্রাইভিং সিটে বসলাম, আর ছেলেটা পিছনে গিয়ে বসলো। তখন আমি ছেলেটাকে বললাম, কি ব্যাপার, পিছনে বসলে কেন? আসলে ম্যাডাম, মালিক আর চাকর একসাথে বসতে নেই। আপনি আমার মালকিন, আপনি যেখানে বসে আছেন সেখানে আমি কিভাবে বসবো, তাই পেছনে বসলাম। না, এভাবে হবে না। আমি গাড়ি ড্রাইভ করব আর তুমি পিছনে বসে থাকবে। এভাবে মানুষ আমাকে দেখলে ভাবে তুমি আমার মালিক, আমি তোমার চাকর। তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, তুমি সামনে ছিটে বসো। না ম্যাডাম, এটা ঠিক নয়। বাই দ্য ওয়ে, আপনি পেছনে এসে বসেন, আমি ড্রাইভ করি, তাহলে ঠিক হবে। তুমি তো গ্রাম থেকে এসেছো, তুমি কি কোনোদিনও গাড়ি ড্রাইভ করেছো? আই মিন, তুমি কি ড্রাইভ করতে জানো? ম্যাডাম, আমি গ্রাম থেকে এসেছি ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে আমি গাড়ি ড্রাইভ করতে জানি না। আপনি পেছনে এসে বসেন, কোনো সমস্যা নেই, আমি গাড়ি চালাতে পারবো। আপনি শুধু বলেন কোথায় যেতে হবে। লোকেশন অন করো, তারপর আমি বলে দিচ্ছি। অতপর আমি একটা নাইট ক্লাবে চলে আসি। সেখান থেকে যখন বের হলাম তখন রাত প্রায় 2টা বাজে। সেম ভিতরে যায়নি, বাইরে দাঁড়িয়ে ছিল গাড়ির কাছে। আমি বের হয়ে আসতেই সে আমাকে বলল, ম্যাডাম, এখন তো মাঝরাত, এত রাত করে বাড়িতে ফিরেন,
আপনার বাবা আপনাকে বকাঝকা করবে না? তাছাড়া আপনি তো মেয়ে মানুষ, রাস্তায় কোনো সমস্যাও তো হতে পারে। রাস্তায় কোনো সমস্যা হতে পারে, আর সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি সাথে। আর ড্যাডির কথা বলছো? ড্যাডি কোনোদিনও আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, আশা করি কোনোদিনও করবে না। তাহলে তো খুবই ভালো। আপনার বাবা আপনাকে এত বিশ্বাস ভরসা করে। আচ্ছা ঠিক আছে, এখন গাড়িতে ওঠেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমার খুব ঘুম পাচ্ছে। অতঃপর সীমা গাড়িতে উঠল, আর আমি গাড়ি স্টার্ট দিলাম। যখন বাসে এসে পৌঁছালাম তখন রাত্রি 3টা বাজে। বাসে এসে কলিং বেল চাপ দিতেই দারোয়ান এসে দরজা খুলে দিলেন। বাসার ভেতরে ঢুকে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ডাকে ঘুম ভাঙল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি সীমা আমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে তো সীমাকে একদম পরীর মতো লাগছে। আজকের সীমা গোলাপি কালারের শাড়ি পরেছে এবং সাথে হালকা একটু সাজগোজ করেছে। এতেই যেন ওর সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে গেছে। আমি যেন সীমার চেহারা থেকে চোখ সরাতে পারছি না। এমন সময় পাশের টেবিলে রাখা জগ থেকে 1 গ্লাস পানি আমার মুখের ওপর ছুঁড়ে মারল। বিষয়টা কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আমি সীমাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার মুখে পানি ছুঁড়ে মারলেন কেন? তোর মুখে আমি পানি ছুঁড়ে মেরেছি, সেটা কি তুই এখনো বুঝতে পারিসনি? তোমাকে যে গত পরশুদিন রাতে কথাগুলো বললাম, তুমি ভুলে গেছো? এখন সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে বড়দের মতো আমার দিকে হা করে তাকিয়েছিলে কেন? আপনি একটা মানুষ, তার উপর মেয়ে, আর সবচেয়ে বড় কথা হলো আপনি অনেক সুন্দরী একটা মেয়ে মানুষ। আপনার দিকে যে কেউ তাকাতেই পারে, তাই বলে আপনি তার সাথে এরকম আচরণ করবেন? আমি কার সাথে কেমন আচরণ করব সেটা আশা করি তোমার কাছ থেকে শিখতে হবে না। তবে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে আর কখনো আমার দিকে এভাবে তাকাবে না। আর যদি কখনো আমার দিকে এভাবে তাকাও তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, কথাটা মনে রেখো। আর এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার সাথে তোমাকে অফিসে যেতে হবে। এখন অলরেডি 9টা বেজে গেছে, তাড়াতাড়ি রেডি হও, না হলে কিন্তু অফিস যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি, আপনি নিচে গিয়ে অপেক্ষা করুন। এই বলে আমি বিছানা থেকে নেমে সোজা বাথরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। আমি নিচে গিয়ে দেখি সীমা ড্রয়িং রুমে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে সীমাকে বললাম, ম্যাডাম চলেন, আমি চলে এসেছি। তোমার নাস্তা টেবিলে রাখা আছে, নাস্তা করে তারপর এসো, আমি গাড়িতে বসছি। আজকে অফিসে অনেক কাজ, অফিসে নাস্তা করতে পারবো না, তাই বাসা থেকে নাস্তা করে যাও। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা করে আসছি। এই বলে আমি রাস্তার টেবিলে গিয়ে বসলাম। তারপর নাস্তা শেষ করে এসে সীমাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবেই চলতে থাকে আমাদের দিনকাল। যতই দিন যাচ্ছে আস্তে আস্তে আমি সীমার উপর দুর্বল হয়ে পড়ছি। সীমার রূপগুণ, সৌন্দর্য, সেসব কিছুই আমাকে বিমোহিত হলাম। এক কথায় বলতে গেলে আমি যেন সীমার প্রেমে পড়ে যাচ্ছি। এইভাবে এমন একটা সময় আসলো যখন আমি সীমাকে না দেখে 5 সেকেন্ড সময় থাকতে পারি না। আমি যেন ওর প্রেমে পাগল, দিওয়ানা হয়েছি। সেদিন শুক্রবার ছিল, আমি বাসায় আছি, আর সীমা তার এক বান্ধবীকে নিয়ে শপিং করতে গেছে। সীমা বাড়িতে নেই। আমার কিছুতেই যেন কোনো কিছু ভালো লাগছিল না। তখন আমি ছাদে বসেছিলাম। তখনই হঠাৎ আমার মনে পড়ল সীমাদের বাসায় প্রথম যেদিন গিয়েছিলাম সেদিনকার কথা। দুর্নীতি দমন কমিশন থেকে লোকজন এসেছিল তাদের সমস্ত সম্পদ নিয়ে নিতে। তাদের এই সবকিছুই নাকি কালোবাজারি। আর দুর্নীতি দমন কমিশনে এসিপি ছিলেন আমার কলিজার বন্ধু। সেদিন ওদের হাত থেকে বাঁচাতে সীমা আপ্পু নিজের মুখে বলেছিলেন আমার সাথে ওনার মেয়ে বিয়ে দিয়েছেন এবং সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছেন। সেদিনকের আমার বন্ধুর করে দিয়ে যাওয়া দলিল এখন আমার হাতে আছে। এখন সীমাকে শুধু আমার করে পেতে হবে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি সীমাকে। এখন ওকে হারিয়ে আমি আর বাঁচতে পারবো না। যেভাবেই হোক সীমাকে আমার চাই। যে কোনো পরিস্থিতিতে ওকে আমার পেতেই হবে। তখন মাথায় একটা বুদ্ধি আসলো, ওদের ফাঁদে ওদেরকেই ফেলে আমার কাজটা আমাকে হাসিল করে নিতে হবে। এখন শুধু একটু অপেক্ষা। সীমার আব্বু এখন বাড়িতে নেই, অফিসের কাজে দেশের বাইরে গেছেন। উনি দেশে ফিরলে ওনার সাথে আমার বিয়ের সম্পর্কে কথা বলবো। যদি স্বেচ্ছায় রাজি না হয়
তাহলে আমাকে অন্য পথে যেতে হবে, কিন্তু সীমাকে আমার পেতেই হবে। এইসব ভাবতে ভাবতে সীমা বাসায় চলে এলো। আমাকে বাসার ভেতরে কোথাও না পেয়ে সীমা ছাদে চলে এলো। কি ব্যাপার সিয়াম, তুমি এখানে বসে আছো কেন? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। অবশেষে বাধ্য হয়ে আমাকে ছাদে আসতে হলো। এখানে এইভাবে মনমরা হয়ে বসে আছো কেন? না ম্যাডাম, তেমন কিছুই নয়। আসলে একজনের প্রেমে পড়ে গেছি। মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। এখন এক মুহূর্ত ওই মেয়েটাকে ছাড়ার অন্য কিছু কল্পনাও করতে পারি না। বলো কি, তুমি কি প্রেমে পড়েছো? তো খুব খুশির খবর। মেয়েটা কি, একটু বলবে আমায়? আসলে মেয়েটাকে সেটা এখন বলা যাবে না, কিন্তু খুব শীঘ্রই জানতে পারবেন। শুধু স্যার দেশে ফিরুক, তারপর সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আজকে আপনি এত তাড়াতাড়ি শপিং শেষ করে বাসায় চলে এলেন, কারণটা কি? কারণটা তেমন কিছুই না। আসলে বাসায় তুমি একা একা রয়েছো, হয়তো একা একা বোরিং ফিল করছো, তাই তাড়াতাড়ি শপিং শেষ করে বাসায় চলে এলাম। তোমার জন্য কিছু জামা কাপড় এনেছি। এখন নিচে চলো, জামা কাপড়গুলো তোমার পছন্দ হয়েছে কিনা দেখবে। এই বলে আমি ওর হাত ধরে টেনে নিচে নিয়ে চলে আসলাম। এতদিনে সিয়ামের প্রতি আমার একটা বিশ্বাস আর ভরসা জমে গেছে। এখন আর সিয়ামকে অতটা বিরক্তিকর লাগে না। সিয়াম ছেলেটা আসলেই অনেক ভালো আর ভদ্র পরিবারের সন্তান। রুমে এসে আমি জামা কাপড়গুলো বের করে ওকে দেখালাম। আমি সিয়ামের দিকে তাকিয়ে দেখলাম অনেক খুশি হয়েছে জামা কাপড়গুলো পেয়ে। ওর খুশি দেখে আমিও অনেক খুশি হলাম। অতঃপর সিয়াম জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। সীমা এখন আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। এখন আর আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করে না। এখন প্রায়ই বাইরে গেলে আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসে। সীমার কাছ থেকে উপহার পেতে আমারও খুব ভালো লাগে। যাই হোক, এখন শুধু অপেক্ষা সীমাকে আমার করে পাওয়ার। প্রায় 1 মাস পরে 1 মাস পর সীমার আব্বু অফিসের কাজ শেষ করে দেশে ফিরলেন। সেদিন বিকেলবেলা সীমা অফিসে ছিল। আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আমি অফিসে যাইনি। বিকেলবেলা ড্রয়িং রুমে বসে সীমার আব্বুর সাথে গল্প করছিলাম। তখনই আমি এক কথার ছলে সীমার আমার বিয়ের কথাটা উল্লেখ করলাম। আমার কথা শুনে সীমার আব্বু আমাকে বললেন, দেখো বাবা, তোমাকে আমি যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি, এবং বলতে গেলে তোমাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। তুমি চাইলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারি। অর্থ সম্পদ প্রাচুর্য কোনো কিছুই তোমার না থাক, আমার তো সবকিছুই আছে। আমি যা কিছু জমিয়েছি তা দিয়ে তোমার 14 পুরুষ বসে খেতে পারবে। কিন্তু সমস্যা হলো মেন পয়েন্ট, আমার মেয়ে সীমা, সে কি কোনোদিনও তোমাকে বিয়ে করতে রাজি হবে? আমার মেয়েটা বড় অহংকারী, সে গরিব মানুষকে সহ্য করতে পারে না। সে কি কোনোদিনও তোমার মতো ছেলের সাথে সংসার করতে সম্মত হবে? ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। অথবা রাতে যখন সীমা বাসায় ফিরলো, তখন আমি ওর সাথে ওর বিয়ের বিষয়ে কথা বললাম। সীমা আমার মুখের উপর সরাসরি না বলে দিল। বাবা, তুমি এটা ভাবলে কি করে? সিয়াম গরিব পরিবারের ছেলে, আমি যথেষ্ট করুণা করি, কিন্তু তাকে আমি বিয়ে করব, এই কথাটা তোমার মাথায় আসলো কিভাবে? আমি তো জানতাম তুমি যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু তোমার মাথায় এরকম গোবর আছে সেটা তো আমি কোনোদিনও জানতাম না। দেখো মামুনি, সে অনেক ভালো ছেলে, সে ভদ্র পরিবারের সন্তান, টাকা পয়সা অর্থ সম্পদ এই সবকিছুর প্রতি কোনো লোভ নেই। যদি ওর এসব বিষয়ে কোনো লোভ থাকতো, তাহলে সে কবেই আমার কাছ থেকে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিত। ওর কাছে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু কোনোদিন আমাকে সম্পত্তি হস্তক্ষেপ করেনি। সে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীর মতো রয়েছে। তোমার এখন বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। আমি চাই তুমি এখন বিয়ে করে সংসারী হও। আর তোমার বিয়ের জন্য সে মেয়ের চাইতে ভালো পাত্র তুমি আর দ্বিতীয়টিও পাবে না। দেখো বাবা, শ্যাম ভালো ছেলে সেটা আমিও জানি, কিন্তু ওর মতো গরিব পরিবারের একটা ছেলেকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। প্রয়োজনের জীবনে বিয়ে না করব, সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, কিন্তু তারপরও শ্যামের মতো দরিদ্র ছেলেকে বিয়ে করতে পারবো না, এটা কোনোদিনই সম্ভব নয়। ঠিক তখনই শ্যাম আমাদের কাছে আসলো। আমরা এসব বিষয়ে কথা বলছি, সেটা হয়তো শ্যাম শুনে ফেলেছে। শুনলে শুনুক, তাতে আমার কিছু যায় আসে না। ওর মতো দরিদ্র একটা ছেলেকে বিয়ে করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তাতে যদি আমার বিশাল একটা ক্ষতি হয়ে যায়, তাতেও আমার কিছু করার নেই। ঠিক তখনই সে আমাকে বলল, একটু আগে আপনি কি বললেন ম্যাডাম? আপনি কোনোদিনও আমাকে বিয়ে করতে পারবেন না। আমি গরিব পরিবারের ছেলে, এটাই তো আপনার সমস্যা, তাই না? তাহলে জেনে রাখুন, আপনার বাবার বিশাল সম্পত্তি, টাকা পয়সা, মিল, ফ্যাক্টরি, যাবতীয় সবকিছুই
আপনার বাবা আমার নামে লিখে দিয়েছেন এবং আপনার বাবার দুর্নীতি দমন কমিশনের এসিপির সাথে বলেছেন আপনি আমার বিবাহিত স্ত্রী, তাই আপনাকে আপনার ভালোর জন্য বলছি আপনি আমাকে বিয়েটা করে নিন, নয়তো আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সাথে সাথে আপনার এই সমস্ত সম্পত্তি আমার আন্ডারে নিয়ে নিতে বাধ্য হব। তাই বলছি যা করবা ভেবেচিন্তে করবেন, আমাকে বিয়েটা করে নিন, তাহলে আপনি আপনার বাবা এবং আপনাদের সমস্ত সম্পত্তি সবকিছুই ভালো হবে, নয়তো আপনাদের সমস্ত সম্পদ আমার নামে চলে যাবে এবং আপনার বাবা সারা জীবন জেলে পচে মরবে। অপশনগুলো আমি দিলাম, এখন সিদ্ধান্তটা আপনি নেবেন। আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যেই আপনি আমাকে জানাবেন আপনি আমাকে বিয়ে করবেন নাকি সমস্ত সম্পদ হারিয়ে নিজের বাবাকে জেলে পচে মরতে মরতে দেখবেন। এই বলে সীমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। তারপর রুমে এসে বেলকনিতে বসে রইলাম। আজ সীমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি, যেগুলো আমি কোনোদিনই সীমাকে বলিনি। জানি না সীমা আমার কথাগুলো কিভাবে নিবে, সে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? যাই হোক, আমার কথা আমি বলে আসলাম। ফাঁদ তো পাতলাম, দেখি পাখি ধরা পড়ে কিনা। যদি নিজের সম্পদ আর নিজের বাবাকে বাঁচাতে চায় তাহলে তোমাকে বিয়ে করতে রাজি হবে, আর যদি সে সম্পদ এবং বাবার পরোয়া না করে তাহলে তো কোনো দিন আমাকে বিয়ে করতে রাজি হবে না। আমার কথা আমি বলে আসলাম, এখন দেখা যাক কি হয়। সেদিন আর খাবার খাওয়ার জন্য আমি নিচে গেলাম না। কাজের মেয়েটা এসে আমার রুমে রাতের খাবার দিয়ে গেল। আমি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে রইলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। সীমার কথা মনে পড়ছিল। আমি কি সীমাকে আমার করে পাবো সারা জীবনের জন্য, নাকি সীমা আমার কথাগুলো তোয়াক্কা না করে অন্য কোনো বনে চলে যাবে? আমি তো সীমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সীমা আমার নিঃশ্বাস, সীমা আমার বিশ্বাস। সীমাকে ছাড়া একটা সেকেন্ড আমি কল্পনা করতে পারি না। সীমাকে আমার ভালোবাসার মর্যাদা দেবে, এইসব কথা ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম আমার ঠিক মনে নেই। পরের দিন সকালবেলা 11টায় আমার ঘুম ভাঙল। আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমার রুমের টেবিলে সকালের নাস্তা রাখা আছে। হাত মুখ ধুয়ে আসতেই কাজের মেয়েটা আমার রুমে এসে বলল, স্যার ম্যাডাম আপনার নাস্তা আপনার রুমে পাঠিয়ে দিতে বলেছেন। এই বলে কাজের মেয়েটা আবার রুম থেকে বেরিয়ে গেল। আমি নাস্তা খেয়ে নিলাম। অফিসের টাইম পেরিয়ে গেল, তাই আজকে আর অফিসে যাব না। নাস্তা শেষ করে আমি আমার রুমে এসে শুয়ে আছি। ঠিক তখনই সীমার বাবু আমার রুমে আসলেন। কি ব্যাপার শ্যাম, তুমি কেন রুমে শুয়ে আসো? আজকে অফিসে যাওনি কেন? তোমার শরীর খারাপ করেনি তো? না, আমার শরীর ঠিক আছে, মনটা ভালো নেই। মনের মানুষটা তো আমাকে ভালোবাসে না, আমাকে বিয়ে করতে চায় না। তাহলে কিভাবে ভালো থাকি বলেন? ভালোবাসার মানুষ ছাড়া কি কেউ ভালো থাকতে পারে? আপনি তো জানেন ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ভালোবাসার মানুষ আমার ভালোবাসায় সম্মত না হওয়ায় আমি মরা মানুষের মতো বেঁচে আছি। বাবা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমার মেয়ে তো তোমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। বাই দ্য ওয়ে, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে আমার মেয়ে বাসায় ফিরলে আমি ওকে ভালোভাবে বোঝাবো। বাবা, আমি তোমার দুইটা পায়ে পড়ছি, তুমি ওর সম্পত্তি হাতিয়ে নিও না, তাহলে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তার থেকে বড় কথা হলো, তুমি আমাদের সম্পত্তি হাতিয়ে নিলে আমরা থাকবো কোথায়, কি খাবো? আমাদের তো রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। আজকে যদি আমি তোমার বাবা হতাম তাহলে কি তুমি আমার সাথে এমনটা করতে পারতে? আমার বাবার সাথে আমি কি করতাম না করতাম সেটা আপনার জানার বিষয় নয়। আপনার কাছে আমি শুধু জানতে চাইছি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন নাকি জেলে পচে মরবেন। প্লিজ বাবা, তুমি শান্ত হও, আমি বলছি তো, আমার মেয়েকে আমি বোঝাবো। ওকে আমি অনেক ভালো করে বোঝাবো যাতে সে তোমাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু তুমি আমার সবকিছু শেষ করে দিও না বাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে রাতের মধ্যে আমার উত্তরটা পাওয়া চাই। তা না হলে কিন্তু কালকে সকাল আমি দুর্নীতি দমন কমিশনের ফোন দিব এবং আপনাকে জেলের ভাত খাওয়াবো, কথাটা মনে রাখবেন। তারপর সীমার আব্বু আর কিছু না বলে আমার রুম থেকে বেরিয়ে গেলেন। আমি এবার একটু মেকে মেকে হাসছি, কারণ এবার হয়তো আমার শয়তানি বুদ্ধি একটু কাজে লেগে যাবে। আজকে তো সীমা আব্বুকে সেই রকম টাইট দিয়েছি,
আজকে হয়তো আমার কাজটা হয়ে যাবে। কথাটা ভাবতেই খুশিতে আমার মনটা নেচে উঠল। আমি খুশিতে মোবাইল টিপছি। সেদিন অফিসের কাজ শেষ করে বিকেল 5টায় সীমা বাসায় চলে আসলো। অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে আমি রুমে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক এমন সময় আব্বু আমার রুমে আসেন। আব্বু চোখে মুখে অনেকটা চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আব্বুকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আব্বু, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আমি তখন সীমা মাথায় হাত রেখে ওকে বললাম, দেখো মামনি, তোমার জন্মের পর তোমার মা মারা গিয়েছিল। তখন থেকে অনেক কষ্টে আমি তোমাকে মানুষ করেছি। তোমার কষ্ট হবে সেই কথা ভেবে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। সারাটা জীবন আমি তোমার সুখের কথা চিন্তা করে এসেছি। এখন আমি তোমাকে একটা কথা বলবো। কথাটা বলতে গেলে আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি কি আমার অনুরোধটুকু রাখবে? তুমি এভাবে কথা বলছো কেন ড্যাডি? তোমার কি হয়েছে? তুমি আমাকে প্লিজ খুলে বলো। কোনো কিছু আমার কাছে লুকিও না। আমি তোমার কাছে অনুরোধ করছি মামুনি, তুমি প্লিজ শ্যামকে বিয়ে করে নাও। তা না হলে সে আমাদের সমস্ত সম্পত্তি হাতে নেবে এবং আমাকে জেলে ভাত খাওয়াবে। তুমি কি সেই বয়সে তোমার বাবাকে জেলে ভাত খাওয়াতে চাও? এসব তুমি কি বলছো ড্যাডি? আসলে শ্যামকে আমরা যতটা ভালো ভেবেছি ততটা ভালো নয়। ওর ভালো চেহারাটা আড়ালে একটা খারাপ কাপুরুষ লুকিয়ে আছে। ছেলেটাকে আমরা কতটা ভালো ভাবতাম, আর তার ভালো মানসিকতার আড়ালে কেমন একটা অমানুষ লুকিয়ে আছে, সেটা আমাদের কাছে প্রকাশ করলো। আজকে সেটা প্রমাণ করে দিল যে বাইরে চেহারা দেখে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। আজকে তো আমার মনে হচ্ছে শ্যামকে বিশ্বাস করে সত্যি সত্যি আমরা ঠকে গেছি। এরকম একজন ঠকবার ছেলেকে কিভাবে বিয়ে করি? মামুনি, আমি অত সবকিছু জানি না। আমি শুধু জানি তুমি শ্যামকে বিয়ে করবে। তা না হলে আমাদের মান সম্মান সব চলে যাবে। এখন শুধু তুমি আমাকে বলো, তুমি শ্যামকে বিয়ে করবে, হ্যাঁ কি না? তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি ড্যাডি। সেই কথা তুমি ঠিক যেমন জানো তেমনি হয়তো তুমি এটাও জানো যে আমি আমার সুখের জন্য তোমাকে কষ্ট দিতে পারবো না। তুমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে আমাকে বড় করেছো। কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে দাওনি। আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার আগেই তুমি সমস্ত পৃথিবীটা আমার সামনে এনে হাজির করেছো। আর তুমি এখন বলছো স্যামকে বিয়ে করতে, তাহলে তুমি ভালো থাকবে? তোমার জন্য সামান্য কাজটা আমি করতে পারবো না? আমি স্যামকে বিয়ে করে এতে যদি তোমার ভালো হয়, তুমি ভালো থাকো, তাতে আমার বিন্দু মাত্র দ্বিমত নেই। আমি বিয়েতে রাজি আছি। তুমি সবকিছু আয়োজন করো। শুকুর আলহামদুলিল্লাহ মামুনি, আজকে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে। তুমি আমার মেয়ে। সত্যি মামুনি, তুমি আমাকে এতটা ভালোবাসো, কথাটা বলতে আমার গর্বে বুকটা ফুলে উঠছে। আমি যাই শ্যামকে খবরটা দিয়ে আসি এবং ওর সাথে কথা বলি, বিয়ের ডেটটা ফাইনাল করে আসি। তারপর আমি সীমা রুম থেকে বেরিয়ে এসে সোজা শ্যামের রুমে চলে যাই। সীমা বিয়েতে রাজি হয়েছে কথাটা শুনে শ্যাম খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, অবশেষে সীমা আর শ্যামের বিয়েটা হয়ে গেল। অবশেষে আজ আমি সীমাকে আমার করে পেলাম। হাজার চেষ্টার পর ভালোবাসার মানুষটিকে আজকে নিজের করে পেয়েছি। কথাটা ভাবতে আমার মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তখন রাত 10টা বাজে। সীমা পৌঁছে যে বাসর ঘরে বসে আছে। আমি বাসর ঘরে প্রবেশ করলাম। দরজা লাগিয়ে আমি সীমার দিকে অগ্রসর হলাম। ঠিক তখনই সীমা খাট থেকে তেড়ে আমাকে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, শোন, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। সামনের দিকে আর এক পা আগানো চেষ্টা করবি না। যদি তুই সামনের দিকে আর এক পা আগাবি তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে। কথাটা বলে দিলাম। আর শোন, তোকে আমি আমার ড্যাডির কথা মতো শুধুমাত্র বিয়ে করেছি। তোকে আমি স্বামী হিসাবে কোনোদিনও মানি না, আর ভবিষ্যতেও মানবো না। আগামীকাল থেকে সাধারণ কর্মচারীর মতো কাজ করবি। আজকে আমি তোকে যে কথাগুলো বলেছি সেগুলো যদি তুই ড্যাডির কান পর্যন্ত নিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। কথাটা মনে থাকে জানো। এখন যা, তুই তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কালকে কিন্তু সকাল 4টায় অফিসে যেতে হবে। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। 3 দিন পর গ্রামের বাড়ি থেকে ফিরে আসলাম। পরের দিন সকালবেলা অফিসে গেলাম। অফিসে যেই সীমা আমাকে ওর কেবিনে ডাকলাম। আমি ওর কেবিনে গেলাম। দরজা দিয়ে নক করলাম। মে কামিন ম্যাডাম? ভিতরে আসতে হবে না, তুই দরজার বাইরে দাঁড়িয়ে থাক। তোর মধ্যে যার সন্তানে আমার কেবিনে আসার কোনো দরকার নেই। আজকের পর থেকে তুই আর কোনোদিনও আমার অফিসে আসবি না। আজকে বাসায় ফিরে আমি যেন তোর মুখটা না দেখি। এখন আমার সামনে থেকে দূর হয়ে যা। কিন্তু আমি কি অপরাধ করেছি সেটা কি আপনি আমাকে বলতে পারবেন ম্যাডাম? যদি কারণটা জানতে পারতাম তাহলে খুশি হতাম। তাছাড়া আপনি আমাকে জারজ সন্তান বলছেন কেন? অত সব কৈফত আমি তোর কাছে দিতে পারবো না।
তোকে বলছি তুই এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তোকে আমি সেদিনই গ্রামে যেতে মানা করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। তুই অফিস থেকে চলে যাওয়াতে আমার 5 কোটি টাকা হাতছাড়া হয়ে গেছে। আমার এই 5 কোটি টাকা কি তোর বাবা দেবে? ম্যাডাম, আপনাকে শেষবারের মতো বলছি, আপনার অফিসে শুধুমাত্র আমি কাজ করি, তাই যদি কোনো কিছু বলতে হয় আমাকে বলবেন, কিন্তু কোনোদিন আমার বাবা মাকে তুলে কোনো কথা বলবেন না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি, নাকি আমি সিকিউরিটি ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। তার আর কোনো দরকার হবে না ম্যাডাম, আমি নিজেই আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে আপনি যেরকম ব্যবহার করলেন তার জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। কথাটা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেবেন যতটুকু অন্য কাউকে দেবেন। আজকের সময়টা আপনার ছিল, কিন্তু একদিন আমারও সময় আসবে। শোনেন, আমি শুধুমাত্র আপনাকে ভালোবেসেছিলাম, তাছাড়া অন্য কোনো অপরাধ আমি করিনি। আপনি সবকিছুর হিসাবটা টাকা দিয়ে দেখেছেন, কিন্তু আমি কোনো কিছুরই হিসাব করি নাই। আমি চাইলে আপনার বাবার সমস্ত সম্পত্তি 1 সেকেন্ডে আমার নামে করে নিতে পারি, কিন্তু আমি সেটা কোনোদিনও করব না। কারণ আপনার বাবার টাকা পয়সা ধন সম্পদের ওপর কোনো লোভ আমার নেই। তবে আপনাকে বলে যাচ্ছি, ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, আর কোনোদিন আমার মতো করে কাউকে ধোঁকা দিবেন না। অতঃপর সীমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি তার কেবিন থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে ব্যাগপত্র গুছিয়ে সেদিন আমি আমার নিজের বাসায় চলে আসি। গল্পের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আমার সত্য পরিচয়টা দিই। আমি সিয়াম আহমেদ, কোটিপতি বাবার একমাত্র ছেলে। লেখাপড়া শেষ করে একটা চাকরির খোঁজ করছিলাম। বাবার হোটেলে বসে বসে খাওয়া আমার আর ভালো লাগছিল না। বাবা আমাকে অনেকবার বলেছিলেন ওনার কোম্পানিতে জয়েন করার জন্য, কিন্তু নিজের বাবার কোম্পানিতে চাকরি করতে আমার একদম ভালো লাগে না, তাই আমি বাবার কোম্পানিতে জয়েন করিনি। চাকরি নিয়ে একদিন বাবার সাথে একটু ঝামেলা হয়, তারপর আমি বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে যাই ঢাকা শহরে। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে চট্টগ্রাম। বাড়িতে ফিরলে বাবা মা আমাকে দেখে অনেক খুশি হন, তারা যেন আমাকে পেয়ে আকাশের চাপ পেল। বাড়িতে এসেছি আজ প্রায় 1 মাসের মতো হবে। এখন আমি আমার বাবার কোম্পানিতে জয়েন করেছি। বাবা এখন রেস্টে থাক, কারণ বাবার এখন যথেষ্ট বয়স হয়েছে, তাই আমাকে এখন কোম্পানিতে জয়েন করতে হয়েছে, কারণ আমি তাদের একমাত্র সন্তান। সেদিন বিকেলবেলা অফিসের কাজ শেষ করে বাসায় আসতে আসতে রাত 9টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আসতেই আম্মু খাবার বেড়ে দেয়। আমি খাবার শেষ করে সোজা আমার রুমে চলে আসি। অফিসের কিছু কাজ বাকি ছিল, সেগুলো রুমে বসে ল্যাপটপে সেরে নেই। কাজগুলো শেষ করে বিছানায় শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। শুধু সীমার কথা মনে পড়ছিল। কিছুতেই ওর চেহারাটা চোখের পাতা থেকে সরাতে পারছিলাম না। বালিশের নিচ থেকে মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কতক্ষণ যে ফেসবুকে ঘোরাঘুরি করলাম তার কোনো ঠিক নেই। মোবাইল টিপতে টিপতেই ঘুমিয়ে গেছি। মাঝরাতে হঠাৎ যখন আমার ঘুম ভাঙল, তখন আমি টের পেলাম কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার রুমে তো শুধু আমি একাই ঘুমাই, তাহলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কে? আমার রুমে ভূত আসেনি তো? ভূতের কথা মনে পড়তেই আমার কলিজাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। তখনই দিলাম এক চিৎকার, আমাকে বাঁচাও, আমার রুমে ভূত এসেছে। আর একবার চিৎকার করতে যাব, ঠিক তখনই কেউ আমার মুখ চেপে ধরল। আমি তো মনে মনে আল্লাহর নাম জপ করতেছি, হয়তো আজকে আমার মরণ নিশ্চিত। ভূতে আমার মুখ চেপে ধরেছে, আজকে আমার মরণ আর কেউ ঠেকাতে পারবে না। ঠিক তখনই আমার বুকের ওপর থেকে কেউ একজন বলে উঠল, ওই এভাবে চেঁচাচ্ছ কেন? তোমার এই ভূতে ধরে নাই, তোমার বউ ধরেছে। বউ ধরলে কেউ এভাবে চেঁচায়? কে কে আপনি? আমার রুমে কি করছেন? আমি তোমার বউ, আমি তোমার রুমে থাকবো না তো কই থাকবো? সিয়াম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমার সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। তোমার বুকে আমাকে একটু ঠাঁই দাও। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি তখনই সীমার মুখ চেপে ধরে বললাম, ফাঁকলি বউ আবার এমন কথা বলে না। আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর সারাটা জীবন ভালোবেসে যাব। এই বলে সীমাকে জড়িয়ে ধরে
কাছে টেনে ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম।